শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাইতেছে। ক্লাস শুরু করি। তোমাদের সবাই আসেনি, তারপরে তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাইতেছে। আমরা তো লাস্ট ক্লাসে এখানে শেষ করতে পারিনি, তাই না? আগের লেকচারের, তাহলে আমরা এটা শেষ করি। স্ট্রাকচার অফ সিন্টার। তোমার এখানে আমরা যে সিন্টার বলতে কি বোঝাচ্ছে, এখানে কি সিন্টার করছি বলো দেখি, কি বলতে পারবা? স্ট্রাকচার অফ সিন্টার যে বললো, সে সিন্টারটা কি? ওই যে স্যার ছোট ছোট যে পার্টিকেল গুলি আছে যেগুলি ডিরেক্ট দিতে পারবো না, ওগুলি সিন্টার করে দিয়ে আর কি। হ্যাঁ, মানে ওই যে 10 মিলিমিটারের নিচে যেগুলো আছে সেগুলাকে আমরা যখন সিন্টার করছি, সেই সিন্টার বলা হচ্ছে তার স্ট্রাকচারটা কেমন হবে। এখানে যেটা বলা হচ্ছে যে এটা মাইক্রোস্ট্রাকচার হবে, যেটাতে নন রিয়েক্টেড ফোর পার্টিকেলস বন্ডেড বাই fairly large amounts of complex টন, ফেরাইডস, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এবং এগুলা হচ্ছে যে as well as partially reduced hematite in the form of magnetite and osteite। এই যে স্ট্রাকচারটা কি হবে, মাইক্রোস্ট্রাকচারটা বলা হচ্ছে যে যেহেতু সিন্টার, এটা একটা পার্শিয়ালি বন্ডেড পার্টি বন্ডেড কি দিয়ে, এই যে তোমার এখানে আমরা জানি যে সিলিকা থাকে, তারপর তুমি লাইম অ্যাড করছো, সেই লাইমের মধ্যে অ্যালুমিনিয়াম, এগুলা মিলে তখন একটা ফিউশন বন্ডেড হয়, এবং সেখানে কিছুটা হেমাটাইট যেটা রিডিউস হবে, এটা স্বাভাবিক, অক্সিজেন চলে যাবে, যে ম্যাগনেটেড এবং ওস্টাইট ফর্মে থাকবে, স্ট্রাকচারটা এরকম হবে। আয়রন ওর সিন্টার ইজ এ প্রোডাক্ট অফ রিক্রিস্টালাইজেশন following partially melting of iron ore fines and slag formation। যেগুলো হচ্ছে যে এটা এই কথা, সিন্টারটা যেটা হয় তোমার আয়রন ওরটা পার্শিয়ালি তোমার মেল্ট করে, এবং ওই স্ল্যাগ, তোমরা জানো স্ল্যাগ লো মেল্টিং পয়েন্ট, কিন্তু ওর মেল্টিং পয়েন্ট হাই, কিন্তু স্ল্যাগের কন্ট্যাক্টে এসে তখন পার্শিয়ালি মেল্ট করে যায় এবং বন্ড ক্রিয়েট করে। The quality of final sinter is governed by the nature of the minerals that are present। অর্থাৎ সিন্টারের যে কোয়ালিটি, তার স্ট্রেংথ, এগুলা ডিপেন্ড করবে হচ্ছে যে ওখানে তোমার এই রিজার্ভের মধ্যে, অর্থাৎ ওর মধ্যে কি মিনারেল থাকছে এটার উপর ডিপেন্ড করবে। এই গেল তোমার, আমরা সিন্টারটা ডিসকাস করলাম। সিন্টারটা কি, যখন তোমার এই ব্লাস্ট ফার্নেসের আয়রন ওর, কোক এবং টাক্সিন মেটেরিয়ালস, এগুলো যখন আনা হয় একটা নির্দিষ্ট সাইজের দিতে হয়। যখন এই সাইজটা ছোট হয়ে যায় তখন এটা ব্লাস্ট ফার্নেসে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? এটা আগে আমরা এটা পারমিয়াবিলিটি কমে যায়, পারমিয়াবিলিটি কমে যায়, তাহলে এখানে যে কি হবে, ডাউন থেকে আপওয়ার্ড যখন তোমার কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস যায়, সেটা দিতে পারে না, না গেলে এটা এই ব্লাস্ট ফার্নেস স্মুথলি রান করতে পারে না, সেই জন্য যথেষ্ট পারমিয়াবল হতে হয়। তারপর সেই জন্য বলা হচ্ছে 10 মিলিমিটার সাইজের বড় যেগুলো আছে সেগুলো তুমি ইউজ করতে পারো, ছোট যেগুলো আছে সেগুলাকে ইউজ করা যাবে না। এগুলাকে যখন সিন্টার করে বড় সাইজে নিয়ে আসা হবে, বিগ সাইজে, তারপর এটা ব্লাস্ট ফার্নেসে তুমি ইউজ করতে পারো। এরপরে যেটা আসছে যে পেলেটাইজেশন। পেলেটাইজেশন কি জন্য হবে, বলা হচ্ছে যে তুমি সিন্টারের জন্য যে সাইজগুলো তার থেকে আরো ফাইন হয়, তখন এগুলাকে পেলেটাইজেশন করা হয়। পেলেটাইজেশন বলতে কি বোঝায়, বলা হচ্ছে যে এখানে খুব, অর্থাৎ ওর যখন ওরের এগুলো খুব ফাইন গ্রাউন্ডেড হয়, অর্থাৎ এগুলো খুব ফাইন পার্টিকেল হয়, ওরের ফ্লাক্স যেগুলো যখন খুব ফাইন হয়, ফ্লাক্স, লাইমস্টোন, লাইম, ডোলোমাইট, তারপর হচ্ছে বাইন্ডার লাইক বেন্টোনাইট উইথ ময়েশ্চার 10%, এগুলাকে মিক্স করা হয়। মানে এই পার্টিকেল গুলো যেগুলো ফাইন, আর এখানে তার মেনশন করা হলো, একটা হচ্ছে ওর আর একটা ফ্লাক্সি মেটেরিয়াল, এগুলাকে মিক্স করা হয় উইথ বাইন্ডার, বেন্টোনাইট এবং উইথ ময়েশ্চার করে, তারপর বলা হচ্ছে যে এটাকে একটা ড্রামে রোটেট করা হয় 10 থেকে 15 RPM।
রোটেট করলে তখন তোমার এটা আস্তে আস্তে, তুমি এমনি জানো যে বালির মধ্যে যদি ওয়াটার স্প্রে করা হয়, মানে একদম এটা সামান্য ওয়াটার স্প্রে করা হয়, স্প্রে করে এটাকে রোটেট করলে দেখা যায় যে বালিগুলো একটা বল ফর্ম করে কিনা। জি স্যার। হ্যাঁ, এখানে একই মেকানিজম, যে এখানে এগুলোর মধ্যে কিছু বাইন্ডার দেওয়া হয় বেন্টোনাইট এবং 10% ময়েশ্চার দিয়ে যখন একটা রোটারি ড্রামে রোটেট করা হয় স্লোলি 10 থেকে 15 RPM, তখন এটা পেলেট ফর্ম করে, এটি গ্রিন পেলেট বলা হয়। তারপর এগুলাকে নিয়ে ড্রাই করা হয়, ড্রাই হিট ট্রিটমেন্ট করা হয় 1200 থেকে 50। যখন করা হয় তখন ওই যে সিন মতো এটি বর্ন ক্রিয়েট করে। এখন এগুলো বড় বড় সাইজ হয়ে যায়, হয়ে গেলে তখন তুমি এটা ব্লাস্ট ফার্নেস নিতে পারো। এখানে এই জিনিসটাই দেখাচ্ছে, এই যে কিভাবে পেলেট ফর্ম করে। তার তোমার এখানে ফাইন গুলা পার্টিকেল, হার্ড পার্টিকেল, একটু বড় পার্টিকেল ফাইন গুলা যোগ হচ্ছে এখানে আসলো ফর্মে একটা প্লেট ফর্ম করলো। আচ্ছা, এখন যেটা আসছে যে প্লেট গুলো যখন ফর্ম করে, যেটা হচ্ছে যে এখানে ওই প্লেট গুলো, গ্রিন প্লেট গুলো ওখান থেকে নিয়ে আসা হয়, নিয়ে এখানে ইনসার্ট করা হয়, করে এই তখন হচ্ছে যে ড্রাই করা হয় এই জোনে। এটা যখন পাস হতে থাকে, এরপর যেটা বন্ডিং ড্রাইং এর জন্য কোনো বন্ড ক্রিয়েট হয় না ইনসাইড দ্য প্লেটস। এরপরে যখন এখানে পাস করে, এখানে যখন 1300°C 1000 থেকে এই ক্রিম যখন আসে, এটা রোটারি ক্রিম, এই প্লেট গুলা এখানে এসে বন্ড ক্রিয়েট করে এবং স্ট্রেংথ ডেভেলপ করে ওই সিন্টার মতো। এটা যখন করে ডিরেক্টলি এখানে এটা পাস করে দেওয়া হয়, নিচে চলে আসে, আসলে এখানে ফুল করা হয়, ফুল করে তারপর এখান থেকে এটা রিমুভ করা হয়। এটা হচ্ছে যে মেইন মেকানিজম পেলেটাইজেশন। তাহলে আমাদের এখানে সিন্টার এবং পেলেটাইজেশন। সিন্টার যেটা বলা হচ্ছে যে পার্টিকেল গুলা ফাইনের চেয়ে একটু কোর্সার, বাট ব্লাস্ট ফার্নেস গ্রেডের যে সাইজ থেকে তার থেকে ফাইনার। আর পেলেটাইজেশন হচ্ছে যে আরো ফাইন, যেগুলো সিন্টার করা যায় না নর্মালি। এটাকে সিন্টার করার আগে কি বলে এটাকে বাইন্ডার এবং ওয়াটার দিয়ে এটা বড় বড় সাইজ করা হয়, সাইজে প্রথমে নিয়ে আসা হয়, এরপর এটাকে সিন্টার করা হয়। অর্থাৎ এগুলার, কারণ এখন গ্রিন প্লেট যেটা, সেটা যথেষ্ট স্ট্রেন ডেভেলপ করে না। এটাকে যখন ড্রাই করা হয় এবং হাই টেম্পারেচারে নেওয়া হয়, তখন ইয়ে করে স্ট্রেন ডেভেলপ করে। স্ট্রেন ডেভেলপ করার পরে যেটা হয় যে পুরো প্লেটটা তুমি তখন ব্লাস্ট ফার্নেস, ব্লাস্ট ফার্নেসের হাইট অনেক, এখানে যে চার্জ ইউজ করো, যেটাই ইউজ করো তার একটা স্ট্রেন থাকতে হবে। যদি স্ট্রেন না থাকে, ব্লাস্ট ফার্নেসের চার্জ যদি নিচের চার্জটা উপরের চার্জের ওয়েটে যদি এটা রাউন্ড হয়ে যায়, অর্থাৎ ফাইন হয়ে যায়, তাহলে দেখা যাবে যে পারমিয়াবিলিটি কমে যাচ্ছে। পারমিয়াবিলিটি কমলে তখন দেখা যাবে যে ব্লাস্ট ফার্নেস তোমার কি বলে এটাকে, গ্যাস ফ্লোটা এখানে বাধা পাচ্ছে। গ্যাস ফ্লো যখন বাধা পাচ্ছে, যেটা হবে যে ব্লাস্ট ফার্নেস রান করবে না ভালোভাবে। আমরা তাহলে এটা কার্যের শেষ করলাম। আজকে আমরা নতুন লেকচারে যাই। দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে? আজকে আমরা যেটা করবো, মেটেরিয়ালস এর মধ্যে একটা আছে যে কোক। আগে যেটা দেখানো হলো ওখানে তুমি খেয়াল করবা, কোক ছাড়া বাকিগুলা ছিল, তাই না? ওখানে কি ছিল র মেটেরিয়ালস এর মধ্যে? কি ব্লাস্ট ফার্নেসের র মেটেরিয়ালস কি কি বলো দেখি, কেউ বলতে পারবা? স্যার আয়রন ওর, কোক, তারপর লাইম। মানে ফ্লাক্সিং মেটেরিয়াল, আয়রন, কি কোক, বেসিক্যালি চার্জিং মেটেরিয়াল। হ্যাঁ, জি স্যার, বুঝি নাই স্যার, কথা কেটে আসতেছে। বলছিলাম যে ব্লাস্ট ফার্নেসের চার্জিং মেটেরিয়ালস এর মধ্যে একটা হচ্ছে ওর, আয়রন ওর, দ্বিতীয় হচ্ছে ফ্লাক্সিং মেটেরিয়ালস, তৃতীয় হচ্ছে কোক, তাই তো? জি স্যার। তাহলে আমরা আগে শেষ করলাম, সেখানে আমরা আয়রন ওর এবং ফ্লাক্সিং মেটেরিয়ালস সম্পর্কে আমরা ডিসকাস করছি। চার্জিং মেটেরিয়াল আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা ব্লাস্ট ফার্নেসের জন্য কোকের প্রপার্টি কেমন হওয়া উচিত, কোকের কি কি প্রপার্টি কনসিডার করতে হবে,
Recording in progress. তারপর হচ্ছে যে শুরুতে আমরা যেটা জানতে পারবো যে সারা হোল ওয়ার্ল্ডে তোমার কোলের রিজার্ভ কেমন আছে, কোল্ডের ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত, তার কি কি আছে। তারপর হচ্ছে কোকিং কোলের প্রপার্টি কেমন হওয়া উচিত, কোকিং কোল কি এই জিনিসটা আমরা দেখবো, এবং কিভাবে তোমার কোক প্রডিউস করা হয়। কোক কি ন্যাচারে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়? না হ্যাঁ, কোক না কি আমাদের ন্যাচারে পাওয়া যায়? কি পাওয়া যায়? কোল পাওয়া যায় স্যার, পাওয়া যায়। কোল মাইন থেকে পাওয়া যায়। হ্যাঁ, কোল পাওয়া যায়। সেই কোলটাকে পরে কি করা হয়, কোকে কনভার্ট করা হয়। এই যে কোল থেকে কোকে কনভার্ট করে, এই প্রসেসটাকে কার্বনাইজেশন বলে। এটা কি বলা হয়? কার্বনাইজেশন। এটা কার্বোরাইজেশন না, এটা কার্বনাইজেশন, বুঝছো? কার্বো আয়নের পরিবর্তে আর যদি তুমি লাগাই দাও তাহলে এটা কার্বোরাইজেশন হবে। আয়রনের মধ্যে কার্বন ঢুকানো বা যে কোনো কিছুর ভিতর কার্বন তুমি ইনসার্ট করতে চাইলে এটাকে কার্বোরাইজেশন, আর এটা হচ্ছে কার্বনাইজেশন। ঠিক আছে? তো আমরা জানতে চাই, এই লেকচার থেকে আমরা জানতে পারবো যে আসলে সব কোল দিয়ে কি কোক করা যায়। কোক যদি করতে হয় তাহলে কোন কোলের কি কি প্রপার্টি প্রয়োজন হয়, এই জিনিসগুলো আমরা এই লেকচার থেকে জানতে পারবো। এটা বলো কেউ, আগে যারা বলনি তাদের থেকে বলো। রোল 27 আছে নাকি? ইয়েস স্যার আছে। হ্যাঁ বলো। স্যার এখানে বলতেছে যে টোটাল প্রোডাকশন অফ ব্লাস্ট ফার্নেসের 60% কস্ট হচ্ছে হট মেটাল ফর কোক। আর কোকের এখানে তিনটে ইম্পর্টেন্ট রোলের কথা বলা হইতেছে, যেখানে সাপ্লাই এনার্জি ফর দা কেমিক্যাল রিঅ্যাকশনস টু অকার। এই তোমরা কি সবাই শুনতে পাচ্ছ ওর কথা? হ্যালো, অন্যরা সবাই শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা স্যার বলো। এরপরে স্যার এখানে সেকেন্ড পয়েন্টটা যেটা বলা হচ্ছে, এই কোকটা হচ্ছে বার্ডেন সাপোর্ট করতেছে, পার্টিকুলারলি when the বার্ডেন charge। বলতে এখানে শোনো, বার্ডেন বলতে এটা চার্জ বলা বোঝায়। অর্থাৎ তুমি যখন উপর ইয়েস থেকে স্যার, দিবা। যখন চার্জটা মেল্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। এরপরে বলা হচ্ছে যে এখানে কোক যেটা দেওয়া হচ্ছে সেটা পারমিয়াবিলিটি ফর দা গ্যাসেস টু পাস থ্রু দা প্যাকড আপ বেড অফ সলিড। মানে যখন আমরা গ্যাসটা পাস করতেছি একটা সলিডের বেড দিয়ে, তখন সেটা প্রবেশতা বা পারমিয়াবিলিটিটা প্রোভাইড করতেছে। আর এরপরে টোটাল ওয়ার্ল্ডে একটা তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোক তিনটা মেজর রোল প্লে করে। সেটা কি কি এক কথা তোমার নিজের ভাষায় বলো। প্রথম কি করে? এনার্জি সাপ্লাই দিবে। দ্বিতীয় হচ্ছে কি করবে? মানে বার্ডেনের, এই তো। তৃতীয় হচ্ছে যে সে নিচ থেকে যে ব্লাস্ট ফ্লো করা হবে, যে ব্লাস্ট ফার্নেস গ্যাস, সেগুলাকে আপওয়ার্ড যাওয়ার জন্য সে অ্যালাউ করবে। অর্থাৎ যথেষ্ট পারমিয়াবিলিটি থাকতে হবে, তাই না? কারণ ওর আর যে ফ্লাক্সিং মেটেরিয়ালস, এগুলো তো একটা একটার সাথে রিয়েকশন করে সেটা তো ড্যান্স হবে, সিন্টার্ড হবে, রিয়েকশন করতে থাকবে, মেল্টিং হবে। ওইটা কিন্তু ওই দিক দিয়ে কিন্তু পাস করবে না। তোমার যা গ্যাস পাস করবে সব হচ্ছে যে মানে যদি মানে এটা হচ্ছে যে তোমার আফটার মেল্টিং, অর্থাৎ এটা যখন ড্যান্স হয়ে যাবে। তোমরা এখানে দেখছো যে একটা ড্যান্স লেয়ার থাকে আর একটা হচ্ছে পোরাস লেয়ার। এই পোরাস লেয়ারের মধ্যে দিয়ে, এই পোরাস লেয়ার মানে এখানে কোক যেটা থাকবে সেটা হচ্ছে যে পোরাস লেয়ার। কোক কিন্তু মেল্ট করবে না, কোক সলিড থেকে গ্যাস হয়ে যাবে। তার আগ পর্যন্ত কিন্তু সে কিন্তু সলিডই থাকবে। কথা বুঝছো? কিন্তু আয়রন ওর ফ্লাক্সিং মেটেরিয়ালস এরা কিন্তু মেল্ট করে যাবে। বুঝছো কিনা? তারপরে বলো কোক অ্যাভেলেবিলিটি। এরপরে বলা হচ্ছে যে টোটাল ওয়ার্ল্ডে একটা কোকের অ্যাভেলেবিলিটি দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে রিজার্ভসে 1 ট্রিলিয়ন টনসের চেয়েও বেশি এক্সিড করতে পারে। আর সবচেয়ে লার্জেস্ট রিজার্ভের মধ্যে আছে ইউএসএ তে 23%, সোভিয়েত ইউনিয়ন 23%, চায়নাতে 11%, এন্ড ইন্ডিয়াতে হচ্ছে 7.6% এর মতো। আর এরপরে হচ্ছে 0.8 মিলিয়ন টনস অফ অ্যান এভারেজ ইজ এক্সট্রাক্টেড ডেইলি ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে হচ্ছে 0.8 মিলিয়ন টনের অফ অ্যান এভারেজ ডেইলি এক্সট্রাক্ট করা হচ্ছে। আর সেটা হচ্ছে টোটাল রিজার্ভটা 100 বছরের মধ্যে ফিনিশ হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আর এরপরে একটা টেবিল দেওয়া হচ্ছে, সেই টেবিলে হচ্ছে টোটাল রিজার্ভ আর বিলিয়ন টনস ডাউন টু 600 মিটার ডেপথের একটা কোক টাইপের সাথে একটা টেবিল দেওয়া হয়েছে।
যেমন ফার্স্ট টেবিলে বলা হইতেছে কুকিং কয়েল যেটা আছে সেখানে রিজার্ভ হচ্ছে 30 বিলিয়ন টনস এর মতো, আর রিজার্ভ ডাউন টু 600 মিলিমিটার ডেপথ হচ্ছে 24। আর নন কুকিং সুপিরিয়র গ্রেড যেটা সেটা 47, আর এর পাশে 43। নন কুকিং ইনফেরিয়র গ্রেড যেটা সেটা হচ্ছে 124 রিজার্ভ বিলিয়ন টনস, আর রিজার্ভ ডাউন টু 600 মিটার ডেপথে হচ্ছে 112 এর মতো। আর টোটাল নন কুকিং কয়েল যেটা সেটা এখানে যোগ করা হয়েছে, সেটা হচ্ছে 171 এর মতো, আর রিজার্ভ ডাউন টু 600 মিলিমিটার হচ্ছে 156 আচ্ছা এর এখানে, মতো। হ্যাঁ এখানে এটা বলা তো রিজার্ভ ডাউন টু 600 মিটার ডেপথ, এটা বলতে কি বোঝাচ্ছে? এটাকে আলাদা করলো কেন, সেপারেট করলো কেন? আর এর নিচে থেকে কয়লা তোলাটা খুব কস্টলি আর কি। হ্যাঁ এই জন্য এটাকে আলাদা করছে। আমাদের এটা হচ্ছে যে খুব ইজি এবং চিপ হয় তখন। এটা 600 মিটার, প্রায় হাফ কিলোমিটার নিচে যদি ডিপোজিট থাকে, তখন হাফ কিলোমিটার গ্রাউন্ড অর্থাৎ সয়েলকে তোমার ওপেন করে করতে হয়, অথবা আন্ডার কাট। তখন তো আসলে এটা ওপেন করা যায় না, তখন এটা আন্ডার কাট করে করা হয়। যে আমাদের ফুলবাড়ি একবার প্রবলেম হচ্ছিল, সেখানে ওপেন কাট হবে না আন্ডার কাট। ফুলবাড়িয়া যে আমাদের পোল আছে না, আর অনেক ঝামেলা হচ্ছে। আমাদের কোল মাইন আছে না ফুলবাড়িয়া, জি স্যার। সেখানে একবার খুব প্রবলেম হচ্ছিল না? তোমরা তো অনেক ছোট ছিল, এটা অনেক আগের কথা, 15-16 বছর আগের কথা সম্ভবত। সেখানে যেটা বলা হচ্ছিল যে পোল আছে, এখন এটাকে একটা হচ্ছে যে ওপেন কাট, আর একটা হচ্ছে যে আন্ডার কাট। ওপেন কাট হচ্ছে যে উপর থেকে মাটিগুলাকে সরিয়ে দিয়ে ওপেন করে তারপর করবে, তাহলে এটা বিশাল, মানে এখানে 30 না 35, যেটা তখন হিসাব আসছিল, স্কোয়ার কিলোমিটার এরিয়া এফেক্টেড হবে। অর্থাৎ এটা এক জায়গায় এই মাটিগুলাকে স্তূপ করতে হবে, এক জায়গায় টিলা হবে, পাহাড় হবে, আর এক জায়গায় তোমার বিশাল একটা জলাশয় তৈরি হবে, এবং ওখানে ওই লোক বসতি গুলাকে সরিয়ে ফেলতে হবে। এটা এনভায়রনমেন্টের উপর একটা ইম্প্যাক্ট আসবে। তখনকার এই সময় বড় একটা প্রবলেম হচ্ছিল, এখানকার যারা স্থানীয় লোকজন তারা এটা প্রতিবাদ করছিল, এটা প্রবলেম হচ্ছে। আর আন্ডারকাট প্রসেস কি হচ্ছে যে না, উপরটাকে এইভাবে রেখে তোমার এক সাইড থেকে এটা আন্ডারগ্রাউন্ডের ওই তোমার ক্যানেল করে, তারপর ভিতরে আস্তে আস্তে কেটে কেটে ডাক্ট করে তখন ওখান থেকে নিয়ে আসে। কথা বুঝছো? তো যাই হোক, তোমার 6, আর যদি তোমার এটা যদি উপরের দিকে থাকে তখন কিন্তু কস্টটা কম হয়, তখন এটা চিপ হয় সব দিক থেকে। এই জন্য এটাকে সেপারেট করছে। তো কথাটা কি বোঝা গেল কিনা এখন? হম। জি স্যার। আর এখানে কোকিং কোল বলতে যেটা বোঝাচ্ছে যে কোলগুলাকে তোমার কোক করা যাবে। হ্যাঁ, এরপরে নেক্সট বলো, গোল 27। স্যার এরপরে হচ্ছে কোল টোটাল কয়েকটা টাইপ দেখানো হয়েছে, যেমন এখানে একটা হচ্ছে র্যাঙ্কের বেসিসে যেখানে সেপারেট করা হয়েছে। ফার্স্ট হচ্ছে পিট, এরপরে লিগনাইট, এরপরে বিটুমিনাস, এরপরে অ্যান্থ্রাসাইট, দেন হচ্ছে গ্রাফাইট। তো এরপরে হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ কোল ফর কোক মেকিং, যেখানে দেখানো হয়েছে একটা চার্ট, এন্ড ওই চার্টে হচ্ছে আচ্ছা, টোটাল কোর্টের এখানে ফিক্সড এই কার্বন। যে একটু থামো, এই যে এখানে র্যাঙ্কিং করা হলো, বেসিসটা কি? বেসিসটা হচ্ছে যে এই যত নিচের দিকে যাবে তার ভিতর কার্বন, অর্থাৎ আমরা ফিক্সড কার্বন যেটা বলি, বাড়তে থাকে। পিটের সবচেয়ে র্যাঙ্কিং এ পিট সবচেয়ে নিচে আছে, আর র্যাঙ্কিং এ হাই আছে গ্রাফাইট। এখানে 100% কার্বন। এই আর এখানে কি বলা হচ্ছে, চিপস অফ কোলস ফর কোর মেকিং না কোক মেকিং হবে এখানে, এটা ভুল আছে, এটা কোক মেকিং হবে। হ্যাঁ হ্যাঁ, বলো প্রক্সিমেট অ্যানালাইসিস। এই যে এখানে বলা আছে, বলো। সো এই গ্রাফ থেকে আমরা বেসিক্যালি টোটাল যে কোল টাইপ আছে ওইটার ভিতরে ময়েশ্চার, অ্যাশ, ভলাটাইল ম্যাটার এন্ড ফিক্সড কার্বন এইটার রেট আমরা বুঝতে পারবো। যেমন এখন গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে লিগনাইটের পরিমাণগুলো বেসিক্যালি কম থাকে, দেন অ্যান্থ্রাসাইট, দেন লাস্টে গিয়ে হচ্ছে মেটা অ্যান্থ্রাসাইটে গিয়ে মানে সবচেয়ে বেশি হয়ে যায়। তো আমরা গ্রাফ থেকে এই ডেটাগুলো দিয়ে ইজিলি জেনারেট করতে পারবো আমরা কোন ফার্নেসে কি টাইপ র ম্যাটেরিয়ালস ইউজ করতেছি। তার মানে এখানে যেটা দেখাচ্ছে, তুমি লিগনেটে যদি দেখো যে ফিক্সড কার্বনটা হচ্ছে কোনটা, ফিক্সড কার্বন এইটা, হ্যাঁ। আর এটা হচ্ছে যে ময়েস্ট, যত এখন অ্যান্থ্রাসাইট কোল যেটা, সেখানে দেখো ফিক্সড কার্বন চলে আসছে, এখানে ময়েশ্চার হচ্ছে তোমার এইটা, এই আর হ্যাঁ, এটা গ্রেড হাই, এই জিনিসটা এটা বোঝালো। আর ময়েশ্চার, অ্যাশ, ভোলাটাইল ম্যাটার, ফিক্সড কার্বন, এটা একটা কোল গ্রেড
বুঝে ইয়া করার জন্য, ডিটারমিন করার জন্য এগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি। হ্যাঁ, 27 ইয়েস স্যার, এরপরে হচ্ছে এভরি 1% ইনক্রিজের জন্য কোক অ্যাশ হচ্ছে ইনক্রিজ করতেছে, যেখানে কোক রেট থাকে হচ্ছে 23 থেকে 25 কেজি পার ইন্ডিয়ান টিএইচএম আন্ডার এখানে বলছে ইন্ডিয়ান যে তোমার কন্ডিশন। কোকের মধ্যে খেয়াল করো, কোলের মধ্যে যদি অ্যাশ কন্টেন্ট যদি বাড়ে, এটা কিন্তু আমাদের এক্সপেকটেশন এটা, মানে আমরা যেটা চাই সেটা ভালো না, এটা আমাদের এক্সপেক্টেড না। আমরা চাইবো ভালো গ্রেডের কোক বলতে যেখানে অ্যাশ কম থাকে। এখানে একটা ডাটা উঠে দিচ্ছে যে তোমার যদি 1% অ্যাশ যদি তোমার কোকের মধ্যে বাড়ে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে 20 থেকে 25 কেজি per metric ton under Indian condition. Every 1% increase the coke ash increases the coke rate. এই যে কোক রেট যেটা আসতেছে এটা বাড়িয়ে দেবে, অর্থাৎ তোমার কোকের পরিমাণটা বাড়িয়ে দেবে, থেকে 20 লাগবে একই পরিমাণ হিট পেতে, এই কথাটা বলছে। হ্যাঁ, তারপর যাও। এরপরে বলা হচ্ছে যে এখানে কোলের মধ্যে 10 থেকে 12% যদি অ্যাসিড থাকে তাহলে সেটা হচ্ছে কনসিডারেবল হবে আমাদের ব্লাস্ট ফার্নাসের ইউজ জন্য। আর যদি কোক উইথ লোয়ার দেন 12 থেকে 15% থাকে সেটাও সুইটেবল করা হবে। আর 1% increase in ash content of coke typically raises the total silica input into blast furnace by 7%. এর মানে হচ্ছে যে যদি 1% অ্যাশ কন্টেন্ট ইনক্রিজ করে তাহলে আমাদের টোটাল ব্লাস্ট ফার্নেসে যে টোটাল সিলিকা আছে সেটাও রেজ করবে 7% এর উপরে। দেন ডিক্রিজ দ্য প্রোডাক্টিভিটি বাই অ্যারাউন্ড 3%, যেটা আমাদের ওই র ম্যাটেরিয়ালটার প্রোডাক্টিভিটিও ডিক্রিজ করবে। আর ভলাটাইল মেটাল যখন হচ্ছে 18% এর লেস থাকে অথবা 38% এর উপরে থাকে, সেটা আমাদের কুকিং এর জন্য কখনো সুইটেবল হবে না। তো মানে তাহলে এখানে দাঁড়ালো যে অ্যাশ কন্টেন্ট আমরা বেশি চাইবো না, যে কোল আসবে সেখানে অ্যাশ কন্টেন্ট বেশি হলে ব্লাস্ট ফার্নেসের জন্য তোমার ভোলাটাইল মেটার যদি দেখা যাচ্ছে যে একটা কথা, যে ভোলাটাইল মেটারও যদি খুব বেশি হয়, মানে 38% বেশি হয়, আবার ভোলাটাইল মেটার যদি খুব কমও হয়, 18% হয়, তাহলে কিন্তু এটা ব্লাস্ট ফার্নেসের জন্য সুইটেবল না। তাহলে ইন বিটুইন থাকতে হবে 18 থেকে 38%, মানে এর মাঝে ভোলাটাইল ম্যাটারটা থাকতে হবে, যে কোলের মধ্যে 18 থেকে 38% হওয়া হবে, তা সেটা কোক গ্রেডের তোমার ইয়া হবে, এই কোল হবে। আদারওয়াইজ যদি 18%-এর নিচে অথবা 38%-এর নিচে উপরে হয় তোমার ইয়েটা, এই ভোলাটাইল ম্যাটারটা, তখন এটা যে তোমরা টেবিলে দেখো কোকিং কোল হবে। তাহলে এটা থেকে আমরা দেখলাম যে এখানে অ্যাশ এবং ভোলাটাইল ম্যাটার সম্পর্কে ডিসকাস করা হলো। এরপরে আলটিমেট অ্যানালাইসিস, এটা আরেকজন বলো, আলটিমেট অ্যানালাইসিস কি বলবা? রোল 35 আছো? রোল 35 কৌশিক? হ্যালো স্যার, আছে স্যার, রোল 35। হ্যাঁ আছো? জি স্যার। তুমি বলো আলটিমেট অ্যানালাইসিসটা বলো। হ্যাঁ স্যার, স্যার আলটিমেট অ্যানালাইসিস মোটামুটি আমরা জানি যে সব মানে কি কি সমস্ত উপাদান থাকে সেগুলা করা হয়। তো কার্বন মানে ইফেক্টিভ পরিমাণ যে যতটুকু পরিমাণ দরকার ততটুকু, সালফার 0.5 থেকে 0.6%। এফেক্টিভ কার্বন বলতে কি বোঝাচ্ছে এখানে? যে কার্বনটা তুমি ব্লাস্ট ফার্নেসে দিলে হ্যাঁ 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 তোমার হিট সাপ্লাই করবে, এটাকে হ্যাঁ। এফেক্টিভ কার্বন বলা হচ্ছে। কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, তারপর বলো। তারপর সালফার স্যার 0.5 থেকে 0.6% থাকে মোটামুটি ইন্ডিয়ান কোলে। তো তার মধ্যে এই 0.5 থেকে 6% মধ্যে 70% থাকে ইনঅর্গানিক ফর্মে এবং 30% থাকে অর্গানিক ফর্মে। তো তখন পাইরেটিক সালফার তো কমপ্লিটলি হাইড্রোজেন সালফাইডে ইয়া হয়, ডিকম্পোজ হয় এবং ওই প্যারাসালফাইড হয় যখন কুক মেকিং এর সময়। হাফ অফ দ্য অর্গানিক সালফার ডিকম্পোজ হয় হাইড্রোজেন তার মানে সালফাইডে। এই 70% যেটা অর্গানিক সালফার, এটা পাইরেটিক সালফার যেটা, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা বলা হচ্ছে যে তোমার কমপ্লিটলি হাইড্রোজেন সালফার ডিকম্পোজ হয়ে যায়, হাইড্রোজেন সালফাইড আর প্যারাস সালফাইডে। আর যেটা অর্গানিক 30% আছে, এটা হাফ তোমার ডিকম্পোজ হয়। হাফ ডিকম্পোজ হয় হাইড্রোজেন সালফাইডে। হ্যাঁ, তাই অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80% সালফার শেষ পর্যন্ত ইয়া ইয়া কোকে ইনসাপ ইন কোক, মানে কোক থেকে থেকে যায় আর কি।
নর্মালি যেটা করা হয় যে এখানে দেখো কোলে যদি 0.5% থেকে 0.6% সালফার ইন্ডিয়ান কোলে থাকে, ফাইনালি তুমি তো কোকটা ব্লাস্ট ফার্নেসে ইউজ করবো, তাহলে কোকে কি পরিমাণ সালফার তোমার অ্যালাউ দেবে বলা হচ্ছে ম্যাক্সিমাম, এটা নোট করে রাখো তোমরা এখানে 1%। 1% সালফার তোমার ইয়ার জন্য প্রেফারেবল। 1% উপরে গেলে প্রবলেম হয়, তখন এটা যে আয়রন আছে আয়রনের সালফারের পরিমাণটা বেড়ে যায়, যে আয়রনটা তোমার ইউজ হয়। এটা লিখে রাখো। হ্যাঁ, ফসফরাসের রেঞ্জটা কত হইতে হয়? ফসফরাসের রেঞ্জ 0.05 থেকে 0.06% এর মধ্যে থাকা কোলের জন্য থাকা দরকার, সেফ রেঞ্জ। কোলের মধ্যে ফসফরাস এবং সালফার এগুলো ইম্পর্টেন্ট একটা জিনিস। কোলের মধ্যে এটা ধরো সালফারটা তো দেয়, কিন্তু ফসফরাসটা এরকম ভাবে খুব কম দেয়, যা এই জন্য ধরো ভালো গ্রেডের যেই কোল সেগুলোর মধ্যে ফসফরাসের পরিমাণটা কম থাকে এবং কম থাকতে হবে। আমরা সবসময় আবার সালফারটা আমরা সহজে রিমুভ করতে পারি, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে করা যায়। ফসফরাসকে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এভাবে অ্যাসিডিং এনভায়রনমেন্টে করা যায় না, এটাকে অক্সিডাইজিং এনভায়রনমেন্টে নিয়ে যেতে পারে। তোমরা এটা তোমরা স্টিল মেকিং এ তোমরা নিশ্চয়ই বুঝেছো, তোমাদের পড়াবে এটা যে ফসফরাস রিমুভের জন্য কিভাবে কি এনভায়রনমেন্ট প্রয়োজন হয়। হ্যাঁ, তারপর বলো। তারপরে এই ইয়ের মধ্যে কোকের মধ্যে মোটামুটি অ্যালকালি সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড রূপে থাকে। এটা মোটামুটি টিপিক্যালি 0.2 থেকে 0.3% এর মধ্যে পাওয়া যায় আর কি। মানে তোমার আমাদের প্রিফার আমরা লেভেল যেটা আছে জিনিস হচ্ছে যে এটা, এর বাইরে গেলে তখন এটা করবে না। হ্যাঁ, এরপরে বলো, এটা বলো। তারপর এই জায়গায় কোকের কোলের অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেখানে ইম্পর্টেন্ট কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো আছে এগুলো। হ্যাঁ বলো। তারপর এর মধ্যে প্রথম হলো কেকিং প্রপার্টি। তো কেকিং প্রপার্টি হলো ওই যখন আমরা হিটিং করি, হিটিং এর সময় ওই কোলের ফিজিক্যাল চেঞ্জ কেমনে হয় সেটা মানে একটা ডিটারমাইন করে। তো ওই হিটিং এর ফলে কোক মাস হতে পারে বা কেক মাস বা কেক ফর্ম করে। কেকিং টেন্ডেন্সি মোটামুটি এর যে ভোলাটাইল ম্যাটার থাকে কোলের মধ্যে এটা দ্বারা ইনফ্লুয়েন্স হয়। তো মোটামুটি ভোলাটাইল কন্টেন্ট 25 থেকে 30% থাকা থাকে আর কি। তো হাই কেকিং টেন্ডেন্সি মানে আমাদের যে ব্লাস্ট ফার্নেসে মেটালজিক্যাল কোক দরকার, ওই মেটালজিক্যাল কোকে হাই কেকিং টেন্ডেন্সিটা খুবই দরকারি। তারপরে আছে কেকিং প্রপার্টিটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কোলের এই কেকিং প্রপার্টিটা প্রথমে স্টাডি করা হয় যে এটা কোক করা যাবে কি পাওয়া যাবে না। যে কোনো কোলকে মাইনে পাওয়া গেলে কোকে কনভার্ট করা হয় না। আবার কোলে কোকে কনভার্ট না করেও কোলকে ইউজ করা যায়, সেসব অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দেওয়া হয়। তার ভিতরে একটা কেকিং প্রপার্টি। কোল কেকিং মানে কি, ধরো তুমি কেক তৈরি করতে গেলে কি থাকে, এটাকে আস্তে আস্তে পরে এবার একটা পোরাস একটা সলিড মাস হয়ে যায় না, এটাকে যখন একটা ক্লোজ চেম্বারে হিট করা হয় তখন এই কোলকে হিট করলে তখন দেখা যায় যে এর মধ্যে ভোলাটাইল ম্যাটার ময়েশ্চার এগুলা যে তখন ফাইনালি একটা মাস তৈরি হয়, এটা শ্রিঙ্ক করে যায় কিছুটা করে, তখন এটা একটা কেক এর মতো ফর্ম করে। কেক যেরকম পোরাস, কোকটা এরকম পোরাস একটা মাস তৈরি করে। কথা কি বুঝছো? এই জন্য এটাকে কেকিং প্রপার্টি বলা। আর যেগুলা কোল যেটা কোকিং কোল না, সেখানে কেকিং প্রপার্টিটা আসবে না, অর্থাৎ যথেষ্ট পোরাস হবে না। কথা বুঝছো? তারপর বলো ফ্রি সোয়েলিং ইনডেক্স বলো। ফ্রি সোয়েলিং ইনডেক্স হলো স্যার আমাদের মেজার অফ দ্য ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ এনি কোল, মানে ওই কোলের কি পরিমাণ ভলিউম ইনক্রিজ হয়। তো যখন এটা হিট করা হয় বিভিন্ন কন্ডিশনে উইদাউট এনি এক্সটার্নাল রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন ছাড়া হিট করলে যে ভলিউম প্রপার্টি, এটা একটা নির্দিষ্ট হিটে, এটা যেরকম আমরা কোনো একটা টেস্ট করতে গেলে আমরা স্ট্যান্ডার্ড একটা টেস্ট করে থাকি না, ওই ইনডেক্সের এটা ওই হিট করা হয়, হিট করলে কি পরিমাণে তার ভলিউম হ্যাঁ এই ইনডেক্সটা নোট করা হয়। কারণ এটা টেবুলেটেড অলরেডি এস্টাবলিশ যে এই ইন্ডেক্সের মধ্যে হলে এই কোলটাকে কোক করা যায়। কথা বুঝছো? হ্যাঁ বলো। তারপর আছে হার্ড গ্রোপ গ্রাইন্ডেবিলিটি ইনডেক্স। তো ওই কোক মেকিং এর পূর্বে আমাদের অবশ্যই অ্যাটলিস্ট 80% মেটেরিয়ালকে 3 মিলিমিটারে গ্রাইন্ড করতে হয়। মানে কোলটা যখন মাইন থেকে আনে এগুলো বড় বড় লাম্প
বড় বড় টুকরো থাকে, পিস থাকে, এগুলাকে গ্রাউন্ড করে এগুলাকে 3 মিলিমিটার পর্যন্ত তোমার সাইজে নিয়ে আসতে হয় বিফোর কোক মেকিং। হ্যাঁ, Yes, sir. বলো। তারপর স্যার এই হার্ড গ্রোথ গ্রেন্ডেবিলিটি ইন্ডেক্স এর মাধ্যমে আমরা মানে জানতে পারি যে কি পরিমাণ এই কোকটা গ্রাইন্ডেবল এবং ইজি অফ পালভেরাইজেশন। আর হায়ার দ্য নাম্বার, এই নাম্বার যত বেশি হবে তো পালভারাইজেশন মানে কি বলবো, একটু এক্সপ্লেইন করো। মানে স্যার এটাকে মনে পড়তেছে না স্যার এই মুহূর্তে। স্যার এই মুহূর্তে পালভারাইজেশন মানে টুকরো করা। তুমি একটা জিনিস কত সহজে পালভারাইজ করতে পারো, টুকরো করতে পারতেছো, কথা বুঝে নাই, Yes, sir. ভেঙে ফেলতে পারতেছো। Yes, sir. হ্যাঁ, তারপরে এই হার্ড গ্রোথ ইন্টিগ্রেটেড ইন্ডেক্স যত বেশি হবে তত কোলটা সফটওয়্যার হবে আর কি। মানে এই নাম্বারটা। হ্যাঁ, তারপর তারপর আছে পুস্টেবল সুইলিং নাম্বার। তো ওই এই নাম্বারটা মোটামুটি 0 থেকে 9 মধ্যে হয়। যদি 0 হয় তাহলে কোনো ইয়ে থাকে না, কোনো কেকিং ক্যারেক্টারিস্টিক্স থাকে না আর কি। আর 9 এর উপরে হইলে এটা অনেক সুপিরিয়র কেকিং প্রপার্টিজ দেখায় আর কি। তো নরমালি কোলুই মোটামুটি 3.5% আর কি দরকার পড়ে এই ইয়ের জন্য, কুক মেটালজিক্যাল কুক তৈরির জন্য যে কোনো একটা কোলের। হ্যাঁ, তাহলে আমরা এই যে এখন করতেছি এগুলা কি কোলের ক্যারেক্টারিস্টিক্স, যেটা কোক মেকিং এর জন্য তোমাকে কনসিডার করতে হবে। এই ইন্ডেক্স গুলো মেক করা যাবে কি যাবে না, তো তার আগে এই প্রপার্টি গুলো তোমাকে স্টাডি করতে হবে। তো এগুলার একটা কোকিং কোলের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে যে এই প্রপার্টি গুলা এর মাঝে হইতে হবে। ম্যাচ করতে যায় তাহলে তুমি বুঝবা যে এই কোলটা হচ্ছে যে কোকিং গ্রেড, আমরা বলি যে এটা কোকিং গ্রেড। আদারওয়াইজ এগুলো যদি ম্যাচ না করে বা এগুলা থেকে তোমার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল না করে, তখন এটা আর ওই কোলকে আমরা কোক করতে পারবো না, তখন আমরা নন কোকিং গ্রেড বলি আর কি সেটা। একজন বলো দেখি। তারপর স্যার ওই মানে আমরা তুমি তো রোল স্যার 35 স্যার। রোল 41 আছে নাকি? রোল 41 কৌশিক, রোল 41 আছে? স্যার দেখতেছি। দেখছো না? রোল 41 আছে কই রেসপন্স করছে না তো। স্যার, ডিসকানেক্টেড হয়ে গেছে। হুম, তা মাত্র ছিল, ওর মনে হয় কানেকশনের প্রবলেম স্যার। রোল 50 আছে? রোল 45 নাই? নাই স্যার। রোল 16 আছে? দেখতেছি। হুম, 31 16 অ্যাবসেন্ট। 31 আছে? রোল 31 নাই? 31 অ্যাবসেন্ট স্যার। তাই অ্যাবসেন্ট। 34 জি স্যার আছে 34। তুমি বলো। এগুলো সহজ, দেখতে দেখে বলে যাওয়া, এটা তো পড়লেই বুঝতে পারবা। এখানে জি তেমন একটা স্যার, কিছু নাই। এখানে মূলত কোল মেকিং যখন করব তার আগে আমরা কিছু প্রপার্টি কনসিডার করব, যেটার উপর ভিত্তি করে আমরা কোন ধরনের কোলটা সিলেক্ট করব, মানে কোল মেকিং এর জন্য সেটা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আমরা চিন্তা করব কিছু কেমিক্যাল প্রপার্টি নিয়ে, তারপর রিওলজিক্যাল প্রপার্টি নিয়ে, তারপর ডিলাটোমেটার প্রপার্টিস নিয়ে, তারপরে অ্যালোগোমেটার রেটিং প্রপার্টিস নিয়ে, আর অ্যাগ্লোমেলেটিং প্রপার্টিস নিয়ে, আর এটার ভিতর আছে যেগুলো পড়ে আসছে, কেকিং ইন্ডেক্স, তারপরে সিএসএন, এফএসআই, এই প্রপার্টি গুলো এটাতে আসে। হ্যাঁ জি স্যার। তারপরে পেট্রোগ্রাফিক অ্যানালাইসিস করব। এরপরে যেটা করব পেট্রোগ্রাফিক অ্যানালাইসিস কি করে, এটা কোকের গ্রেডটাকে র্যাঙ্ক করে। র্যাঙ্কিং মানে পেট্রোগ্রাফিক অ্যানালাইসিসের মাধ্যমে কি করা হয়, কোল র্যাঙ্ক করা হয়, কোলটা কোন র্যাঙ্কের, কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, ওই যে তোমরা দেখো না পিট, তারপর হচ্ছে যে একদম পিট হচ্ছে সবচেয়ে কম লো র্যাঙ্কের,
হাইট দিকে গেছে অ্যান্থ্রাসাইট, তাই না? দেখছো না এরকম আর কি, এটা পেট্রোগ্রাফিক অ্যানালাইসিসের মাধ্যমে এটা। জি স্যার। তারপরে আমরা যেটা করব হচ্ছে কোকের কোয়ালিটি চিন্তা করব। কোকের কোয়ালিটি বলতে মূলত হচ্ছে এর র্যাঙ্ক এবং টাইপটাকেই মূলত চিন্তা করা হয়। যেমন হচ্ছে আমরা এখানে কার্বোনাইজেশনের সময় যেটা হয়েছিল যে বাল্ক ডেনসিটি এবং হিটিং রেট, তারপরে কার্বোনাইজেশনের সময় এটা কিভাবে বিহেভ করছিল, এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোল্ড সিলেক্ট করব। মানে তাদের র্যাঙ্কের উপর, যেটা আমরা ওই আগে দেখলাম হচ্ছে পিট, তারপরে হচ্ছে লিগনাইট, বিটুমিনাস, ওই হিসেবে আমরা হচ্ছে কোলটা সিলেক্ট করব। এরপরে আমরা কিছু ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি চিন্তা করব। আমাদেরকে ব্লাস্ট ফার্নেসে যেহেতু আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে ব্লাস্ট ফার্নেসের জন্য সুটেবল কোক যেটা, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্রং হইতে হবে এবং স্কেটারিং রেজিস্ট করতে হবে, যেন ভাঙে না যায় সহজে। আর তারপরে হচ্ছে কিছু প্রেসার, যেহেতু এখানে এই ব্লাস্ট ফার্নেসের মধ্যে হাই প্রেসারে কাজ করা হয়, সেই ক্ষেত্রে প্রেসারে যেন উইথস্ট্যান্ড করতে পারে সেটা নিয়ে চিন্তা করব। আর হচ্ছে কার্বন মনোক্সাইড প্রডিউস করার ক্ষেত্রে যেহেতু রিয়েক্টিভ, কোডটা সেটা যেন ডিসেন্ট থাকে এই সিস্টেমটাতে, কার্বন মানে কার্বন মনোক্সাইডের সাথে, সেটা চিন্তা করব। আর এটা স্ট্রং এনাফ হয় যেন আমরা যে, যাতে এই রিয়েকশনটা মানে পারমিয়েবিলিটি থাকে, মানে হচ্ছে রিয়েকশনটা যেন হইতে পারে, সেজন্য এনাফ স্ট্রং হয় যেন কোকটা, সেটা আমাদেরকে এই চিন্তা যে করতে হবে। কথাগুলো, এই যে কোকের যে প্রপার্টি গুলা থাকা লাগবে, তোমরা কি বুঝছো? এখানে এই চারটা এর আগেও কিছুটা বলা হয়েছে, এখন বুঝছো এটা? সবাই জি বুঝছো? বলো। জি হ্যাঁ জি স্যার, বুঝছি। সবাই। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ইয়ারতে যাই। জি স্যার। এইখানে হচ্ছে মূলত হচ্ছে রুম টেম্পারেচারের স্ট্রেংথ, আমাদের হচ্ছে হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক। আমরা হাই রুম টেম্পারেচারে যে, টেম্পারেচার স্ট্রেংথ, এটা একটু বলি। রুম টেম্পারেচার স্ট্রেংথ যেটা একটু হচ্ছে যে এটা কোক গুলার তোমার এরকম হলে চলবে না যে লো স্ট্রেংথ, এটা স্ট্রেংথ মেজার করতে হয়। কারণ আগে বলা হচ্ছে যে তুমি যখন কোক গুলা টপ এই উপরের দিকে চার্জের ওয়েট নিতে হয়। তো এখানে একটা ব্লাস্ট ফার্নেস তো অনেক চার্জ, এটা অনেক ওয়েট, টনস অফ ওয়েট দেখা যায়, সে তার রুম টেম্পারেচার স্ট্রেংথ লাগবে। অর্থাৎ শুরুতে যেটা, কিন্তু এরপরে তো আস্তে আস্তে যখন নিচের দিকে নামতে থাকবে, এই কি বলে ফ্লাক্স, এগুলো তোমার আস্তে আস্তে মেল্টিং হয়ে কমতে থাকবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে, তখনও স্ট্রেন থাকতে হবে। এই সেই স্ট্রেন থেকে বলতে হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে। মানে যখন এটা টেম্পারেচার বাড়তে থাকবে, অর্থাৎ হাই টেম্পারেচার জমে যাবে উপর থেকে নিচ থেকে নেমে নেমে নিচের দিকে তখন আসবে, তখন তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে। আদারওয়াইজ দেখা যাবে যে ওই যে ব্লাস্ট ফার্নেসটা রান করছে না, স্টপ হয়ে যাবে। কি কি হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স সেটা এখন বলো। হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোক রিঅ্যাক্টিভিটি। মানে আমাদের যেহেতু এখানে অক্সিডাইজিং গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এয়ার, স্টিম, এগুলোর সাথে এই কোক কার্বনটা কিভাবে রিয়েক্ট করতেছে, কোন হারে রিয়েক্ট করতেছে, এটাই হচ্ছে কোক রিঅ্যাক্টিভিটি। আর হচ্ছে তারপরে যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে কোক সারফেস। যেমন আমাদের এক্সপোর্ট সারফেস আছে কোকের, এই এক্সপোর্ট সারফেসটা কি হারে রিয়েকশনে, মানে রিয়েকশনের রেট কিরকম, সেটার উপর ডিপেন্ড করবে। হাই যদি টেম্পারেচার হয় সেক্ষেত্রে তার সারফেসটা বেশি, মানে তার রিয়েকশন রেটটা বাড়ে যাবে। তারপরে হচ্ছে দ্য মানে রিয়েক্টিভিটি। এক কথা হচ্ছে তুমি যদি শুরু থেকে বলো যে রেট অফ রিয়েকশন, এক কথা হচ্ছে যে কোকটা কি রেটে রিয়েকশন করবে এই জিনিসটা, তাই তো? জি এটা স্যার। সারফেস, কোক সারফেস যত বেশি সারফেস থাকবে তার রিয়েকশন রেট বেশি হবে, জি স্যার। তাই না? এয়ারের কন্ট্যাক্ট বেশি পাবে, এই জিনিসটা বলতেছে। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে রিঅ্যাক্টিভিটি কোকের যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ থাকবে, সেটা হচ্ছে রেসিস্ট্যান্স অফ দ্যাট কোক অফার্স টু অক্সিজেন অ্যাটাক, মানে সরি কার্বন ডাই অক্সাইড অ্যাটাক। তার মানে কার্বন ডাই অক্সাইড যেহেতু আছে ওখানে ব্লাস্ট ফার্নেসে, সেই ক্ষেত্রে এটা কোকের সাথে রিয়েকশন করে কার্বন মনোক্সাইড ফরমেশন করতে পারে। সেটা কিভাবে রেসিস্ট করতেছে সেটার উপরও ডিপেন্ড করবে। মানে হাই টেম্পারেচার দিলে আমরা যেমন জানতাম হচ্ছে কার্বন হচ্ছে হাই টেম্পারেচারে হচ্ছে কার্বন মনোক্সাইডে মানে কনভার্ট হয়ে যায়, সেইটা বোঝানো হয়েছে এখানে হাই টেম্পারেচারে সেটা ঘটবে। এরপরে যেটা বলছে, সলিউশন লস রিঅ্যাকশন কেন বলছে? কার্বনটা কিন্তু আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হতে থাকবে, হ্যাঁ, সলিড কার্বন থেকে সরাসরি গ্যাস ফর্ম হবে এই রিঅ্যাকশনের মাধ্যমে, তাই না? হাই টেম্পারেচারে যেটা হচ্ছে নিচের হ্যাঁ জন্য। হ্যাঁ, বলো। এরপরে হচ্ছে টু হাই এর রিঅ্যাক্টিভিটি, আমরা যত হাই রিঅ্যাক্টিভিটি লাগবো তত আমাদের হচ্ছে সলিউশনটা লস হবে। যেমন আমাদের কার্বন কমে হাই যাচ্ছে, সলিউশন, আমাদের কার্বন মানে কমে যাচ্ছে, কার্বন কমে কমে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ,
কারণ হচ্ছে কার্বনটা হচ্ছে কার্বন মনোক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে, যার ফলে এখন এটা কি শোনো, তাহলে তাহলে হাই সলিউশন যেটা আমাদের আমাদের এক্সপেক্টেড না, এটা আনস্তা আমরা কি এটা এক্সপেক্ট করি না এক্সপেক্ট করি না? স্যার আমাদের হচ্ছে যেহেতু কার্বন দ্বারা এটা রিডাকশন, অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? স্যার কার্বন দ্বারা আমরা যেহেতু ডাইরেক্ট রিডাকশন ঘটাই, তো এটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে, কারণ আমাদের মানে আমাদের রিঅ্যাকশনটা খেয়াল করো, রিঅ্যাকশনটা হইতে হবে, রিঅ্যাকশনটা যদি খুব বেশি হয় তাহলে আমাদের লস হয়ে যাবে। হ্যাঁ কার্বন কমে যাবে, তাহলে এটা এটা অপটিমাম একটা রেটে তোমার রিঅ্যাকশনটা হইতে হবে, কার্বনটা তোমার ডিসোলিউশন হইতে, অর্থাৎ সলিউশন ওই যে রিঅ্যাকশন যেটা সেটা হতে হবে। হ্যাঁ বলো কি ডিসঅ্যাডভান্টেজ বলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু কার্বন কমে গেল, তার মানে আমাদের রিডাকশন কমে যাবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ডিগ্রেডেশন অফ দ্য কোক, মানে কোকের যেটা আমাদের কার্বন যেহেতু পার্সেন্টেজ কমে যাচ্ছে, সেহেতু আমাদের কোকটা হচ্ছে মানে নিম্নমানের চলে আসতেছে, আমাদের হাই যেটা উচ্চ মানের ছিল মানে বিটুমিনাস ওই টাইপের অ্যান্থ্রাসাইট ওই টাইপের এখন কার্বন, অত কার্বন নাই এখানে কোকের মধ্যে, যার ফলে এটা ডিগ্রেডেশন ঘটছে। তারপরে হচ্ছে এর স্ট্রেংথ কমে যাবে রিয়েকশনের পরে। এই কোকটা যেমন হচ্ছে স্ট্রেংথ যতটুকু ছিল সেটা হচ্ছে কমে যাচ্ছে যেহেতু কার্বন কন্টেন্ট কমে যাচ্ছে। আর হচ্ছে রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য কোক ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ফার্নেস, যেটা লোয়ার পার্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইজে যেহেতু ছোট হয়ে যাচ্ছে, ভাঙে যাচ্ছে, মানে স্ট্রং নাই এনাফ। ভাঙে না, এটা ভেঙে না, এটা সাইড ছোট ভাঙে না, এটা হচ্ছে কার্বন দ্রুত তোমার কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে। আচ্ছা ভেঙে না, কার্বন মানে কোকটা বড় ছিল, কার্বন যত বেশি রিঅ্যাকশনে চলে যাবে, গ্যাস ফর্ম করবে, তাহলে কোক সলিড কোকটা ছোট হয়ে যাচ্ছে না? তাহলে রেট যখন বেশি হবে তখন কোকের কার্বন দ্রুত চলে যাবে, দ্রুত চলে গেলে নিচ পর্যন্ত যেতে যেতে কার্বনের সাইজটা যতটুকু, কোকের সাইজটা যতটুকু থাকা দরকার অতটুকু না, আরো ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে যে পারমিয়াবিলিটি প্রবলেম তৈরি করবে। হ্যাঁ পড়ো। যেটা তার পারমিএবিলিটিতে এফেক্ট করবে, মানে সহজে ওই অঞ্চল মানে নিচের জোন পর্যন্ত যাইতে পারবে না, তার আগে কার্বনটা হচ্ছে কার্বন মনোক্সাইডে কনভার্ট। তার মানে হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে কোক রিঅ্যাক্টিভিটি কেমন, এটা আমাদের জানতে হবে। সে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এয়ার, স্টিম এগুলোর সাথে কিভাবে সে রিঅ্যাকশন করে। আর একটা হচ্ছে তার কি রেটে করে, এক কথা হচ্ছে, তাই না? রেটটা যদি খুব বেশি হয় তাহলে এই কোককে আমরা ভালো কোক বলতে পারবো না। কথা বুঝছো? কেন পারবো না? এই জন্য এই কথাগুলো, এই 4টা পয়েন্ট দেওয়া আছে যে কোকের যদি সলিউশন লস যদি বেশি হয়, হাই সলিউশন লস রিঅ্যাকশন যেটা বলা হয়, এটা যদি বেশি হয় তাহলে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আসে। হ্যাঁ বলো। এখানে হচ্ছে মূলত হচ্ছে কোক রিঅ্যাক্টিভ ইন্ডেক্স, এক পাশে হচ্ছে আমরা যদি প্লট করি একটা মানে গ্রাফে, যে কোক রিঅ্যাক্টিভ ইন্ডেক্সের সাথে হচ্ছে ভার্সেস হচ্ছে কোক স্ট্যান্ড আফটার রিঅ্যাকশন, এটা প্লট করি, তাহলে দেখা যায় এটা হচ্ছে ভেরিয়াস। আমরা যদি ডিফারেন্ট কোক নেই তাহলে এই পয়েন্টগুলো ডিফারেন্ট হয়, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যত আমরা হচ্ছে মানে কোক রিঅ্যাক্টিভ ইন্ডেক্স বাড়াচ্ছি, তত হচ্ছে তার কোকের স্ট্যান্ড আফটার রিঅ্যাকশন কমে যাচ্ছে। এইগুলা থেকে যদি আমরা একটা মানে মানে সবগুলোর মধ্যে কমন নিয়ে একটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে মূলত একটা স্ট্রেট লাইন হিসেবে কল্পনা করা যায়, যেটা হচ্ছে স্লোপটা হচ্ছে নেগেটিভ, মানে নিচের দিকে স্লোপটা নামে যাচ্ছে। তার মানে হচ্ছে যত আমরা হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি ইন্ডেক্স বাড়াবো, তার রিঅ্যাকশন তত বাড়ে যাবে, আর যার ফলে তার হচ্ছে স্ট্রেনটা তত কমে যাবে রিডাকশনের ফলে। মিলছে? এখন তোমার আগের যে কথাটা স্টেটমেন্টটা বলছে এটার সাথে মিলছে এখানকার স্টেটমেন্ট? এই যে এখানে যেটা বললো না, জি স্যার, এই যে কোক স্ট্রেন্থ কমে যাবে, কোথায়? এই যে এটা স্ট্রেন কমে decrease যাচ্ছে। the hot strength of the coke after reaction, মিলছে কিনা? কোক রিঅ্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? এটা ওই যে তোমার সলিউশন লসটা বেশি হবে, কথা বুঝছো? তাহলে সলিউশন লস সিআরআই বাড়া মানে কি? যতই সলিউশন লস হবে ততই তোমার কি হবে? কোক স্ট্রেন্থ তোমার কমে যাবে। জি স্যার, ঠিক এটাই আছে। হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন আরেকজন বলো, এটা কে বলবা, কে বলতে পারবা? এটা ওপেন করলাম। হ্যাঁ এখানে প্রসেস ইউজড ফর কোল মেকিং এর মধ্যে দুটো ডিসকাস করা হয়েছে। একটা হচ্ছে কনভেনশনাল বাই প্রোডাক্ট কোক ওভেন্স, আর একটা হচ্ছে তোমার নন রিকভারি ওভেন্স। নন রিকভারি এখানে কোনো বাই প্রোডাক্ট থাকবে না এই প্রসেস, বুঝছো? এখানে বাই প্রোডাক্ট থাকবে। বাই প্রোডাক্ট থাকার জন্য এখানে কি করা হয় আমি একটু সহজ করে দিচ্ছি। বাই প্রোডাক্ট থাকার জন্য এখানে কি করা হয়, এটা হচ্ছে যে তোমার এই ওভেন বুঝছো? ওভেন মানে ছোট ছোট এরকম ইয়া থাকে, এই
ক্লোজ বক্স মতো থাকে। এই বক্সের মধ্যে তোমার কোর গুলাকে ওই যে গ্রাউন্ড করে, আগে আমরা যেটা বললাম না, গ্রাউন্ড করে এটাকে প্যাক করা হয়। এরপরে এই বক্স ওভেন গুলাকে পাশাপাশি রাখা হয়, পাশাপাশি রেখে একটা যখন রাখে তখন এটা একটা ব্যাটারি বলা হয়, যে এখানে বলা হচ্ছে 15 থেকে 55টা ওভেন মিলে একটা ব্যাটারি হয়। তখন এই ব্যাটারিটাকে পুরা জিনিসটাকে হিট করা হয় একটা ক্লোজ চেম্বারে। ওপেনিং অবশ্যই থাকে যাতে এখান থেকে গ্যাস, তারপর এখান থেকে যে বাই প্রোডাক্ট গুলো হয় সেগুলোর পথ রাখা হয়, কিন্তু অক্সিজেন ভিতরে আসার কোনো পথ রাখা হয় না। হ্যাঁ, এখানে অক্সিজেন ফ্লো করা হয় না। আর আলটিমেটলি হিট করার পরে তখন দেখা যায় যে এটা কোক হয়ে যাচ্ছে এবং বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন জিনিস আসতেছে। মূল কথা হচ্ছে যে এখানে এটা কে এক্সপ্লেন করবা, করে যাবা কে? কৌশিক, কৌশিক আছো? জি স্যার, আমি বলবো হ্যাঁ, পড়ো। ফার্স্ট থেকে একদম। আমার কথাটা কি বুঝা গেল? যে প্রসেস যে বললাম, ইনিশিয়াল যে ইন্ট্রোডাকশনটা দিলাম সেটা বুঝছো? মোটামুটি বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারছি স্যার মোটামুটি। দুইটা প্রসেসের কথা বললাম, কি ডিফারেন্স কি? আর কিছু বাই প্রোডাক্ট থাকবে, একটা থাকবে না, এরকম আর কি। একটা থাকবে না। হ্যাঁ, তারপরে এবার পড়ে যাও প্রসেসটা। আর এইখানে এই ওভেনটার সাইজ হবে আর কি 400 থেকে 600 মিলিমিটার ওয়াইড, আর এইটার হাইটটা হবে 4 মিটার থেকে 7 মিটার, আর লেংথটা হবে হলো 1300 থেকে 1400 মিলিমিটার। এইখানে আর কি দুইটা হিটিং চেম্বার থাকবে। ওভেন টেম্পারেচার এখানে স্যার 1350, আর কার্বনাইজেশনটা মানে এখানে যে কার্বনাইজেশনটা হবে এইটার টাইমটা হবে স্যার 16 থেকে 20 ঘন্টা। অর্থাৎ আর তুমি হিটটা দিবে হচ্ছে যে হিটের মধ্যে থাকবে 1316 থেকে 20, সেটাকে কার্বনাইজেশন বলা হচ্ছে। মানে এই সময় এটা কোক থেকে কোকে কনভার্ট হবে। হ্যাঁ, বলো। এখন যে স্যার ওভেনটাতে স্যার হলো এটা ফাইন কোল দেওয়া, মানে খুবই ছোট ছোট কোল করে তারপরে ওটার মধ্যে আর কি ওভেনে চার্জ করা হবে। তারপরে হলো স্যার এইখানে স্যার টিপিক্যালি 15 থেকে 55টা ওভেন থাকে। এখানে আহ, এইটাকে একটা কোক ব্যাটারি হিসেবে দেখা হয় আর কি। মানে যে এতগুলো ওভেন মিলে একটা মানে একটা সিরিজের মতো থাকে, এটা একটা কোকের ব্যাটারির মতো দেখা যায়, মানে দেখা যায় বলতে মানে ধরা হয় আর কি, ফর্ম করা হয় আর কি। আর এখানে স্যার বাই প্রোডাক্ট গ্যাস আর লিকুইড হিসেবে স্যার টার বাইর হয়। আর কার্বনাইজেশন শেষ হলে স্যার রেড হট কোক আর থেকে এটারে বাইর করে নেওয়া আসা হয়, আর এটা কুয়েঞ্চ করা হয়। মানে এটা ওয়াটারে ওয়াটারে আর কি দেওয়া হয়, ধীরে ধীরে সাথে সাথে এটা ওয়াটারে যদি না ফেলে আবার এমনি রাখলে কি হবে বলো? স্লো কুলিং হবে আর কি স্যার। যদি এটাকে বের করে নিয়ে আসা হয় হট অবস্থায় বাইরে রেখে দেওয়া হয়, কি হবে? শ্রিঙ্ক। কে বলতে পারো কি হবে এটা? ময়েশ্চার নিয়ে নেবে স্যার, এরকম। আর কে বলতে পারো? এই শুনছো আমার প্রশ্নটা? বুঝছো? যখন এটাকে 1200-1300 কোক হয়ে গেল, এটা কিন্তু এরকম লাল হয়ে থাকে হিট। তোমরা আমাদের ডিপার্টমেন্টে কখনো দেখছো যে কোককে হিট করলে কেমন হয়? একদম লাল হয়ে থাকে এটা। এই অবস্থায় যদি তুমি সরাসরি এটাকে ওপেন করো, এয়ারে নিয়ে আসো, কুলিং না করো, তাহলে কি হবে? কে বলতে পারো? কোক বার্ন হতে থাকবে। বার্নিং হয়ে যাবে, কোকটা বার্নিং হবে। অক্সিজেন অ্যাভেলেবেল না এয়ারে, এত হাই টেম্পারেচারে কোক, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো হওয়া শুরু হবে, অর্থাৎ কোক লস হয়ে যাবে। বুঝছো? জি স্যার। সেই জন্য এই চান্স দেওয়া হবে না, এটার সাথে সাথে কুইজ করে ঠান্ডা করে দেওয়া হবে। বুঝছো? হ্যাঁ, তারপর বলো। এই যে দেখো এখানে আর কি স্যার মানে 1 টন কোল থেকে আর কি স্যার কি কি পাবো ওইটার একটা আর কি দিচ্ছে স্যার। মানে 700 থেকে 500 কেজি কোক পাবো। কোকের সাথে স্যার কোক ব্রিজ যেগুলো থাকে ওগুলো 45 থেকে 90 কেজি পাবো। এগুলো 6 মিলিমিটার থেকে ছোট হয়। আর হলো কোক ওভেন গ্যাস তো তৈরি হবে, কারণ এখানে তো গ্যাস বের হয়। আর টার যেটা পাই আমরা লিকুইড হিসেবে ওইটাও একটা পরিমাণ। আর অ্যামোনিয়াম লিকার আর হলো স্যার লাইট অয়েল আমরা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার। হ্যাঁ, আর এই কোক যখন হয় এগুলা তোমার ওই যে সিলিকা ব্রিক ওয়াল দিয়ে ইনসাইডে সিলিকা ব্রিক থাকে আর কি এই ওভেন গুলো। এখন নন রিকভারি ওভেন, এটা আর কি বলবা? নন রিকভারি ওভেনটা 55 বাজে, হ্যাঁ মানে 12টা 55 বাজে। পরে ক্লাস আছে।
মানে পরে একটা ল্যাব আছে আবার স্যার, মানে টানা 4 ঘন্টা ধরে ক্লাস করছে স্যার। এখন তো আর ডিপার্টমেন্টে আসতে হয় না। স্যার মানে অনেকক্ষণ ক্লাস চলতেছে তো ডিভাইস চার্জে দিতে হবে স্যার, লাগার আগে চার্জ করে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নন রিকভারি ওভেন কিন্তু গত দিন আগামী দিন ইয়া বলতে হবে, যেটুকু করছো বাই প্রোডাক্ট ওভেন যেটা সেটা বলতে হবে, ওখান থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা অ্যাবসেন্ট কি আছে বলো, আমি নোট করি। 7, 16, Recording হ্যাঁ stopped. কত বলো? 7। 7 আসি স্যার, 7 আসি। আচ্ছা স্যার আমি যখন দেখছি তখন ডিসকানেক্টেড হয়ে গেছিল। হ্যাঁ 16 বলো। 16, 31, 31, 41,